রাত 12টায় জিহাদের বাড়ি থেকে ছেলেরা এসেছে, সাথে মেয়েরাও। বউকে হলুদ লাগিয়ে যাবে। প্রায় 15টা বাইকে এসেছে। গান বাজছে জোরে জোরে। একে অপরকে হলুদ লাগিয়ে দিচ্ছে। বড়রা এদিকে নেই এখন। অতিথিদের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ওদিকটা। রোহান স্পিকারের দায়িত্বে থাকা ছেলেটার কাছে গেল। গান বন্ধ করে জোরে চেঁচিয়ে বলল, চাটগাইয়া বিয়েত এলাইন্না গান আর ন চলিব। এহেন শুরু হইব আর চিটাইঙ্গে গান। বেয়ান গুণ মিলিয়েন ফাডায় ফেলা। রোহানের কথায় সবাই চেঁচিয়ে উঠল আনন্দে। মুহূর্তেই বেজে উঠল চট্টগ্রামের একটি গান। যেতে এতে কল কিল্লাই আসতে মস্করি কিছু হইলে গাল ফুলয় তোয়ে থাকো চুপ মারি তোরে দইলে হার মাতোয়া রইতে পারিব ঠিক সারা গায়ে রূপের আলো গয়ে রে ঝিকমিক তুই মাঝে মাঝে ওইন জ্বালাই দি লুকাই থাকো গই এই বসত প্রেমের জ্বালা হুনা কেনে সই তো হুনা কেনে সই আরে ফুইসা ফুইসা বাইল দি প্রেমের মিডা হাতা হই কলি ফুলুত দাগ লইলা প্রেমের মধু লই ওরে রসে কষে নইলে পিরিত মজা পাইবা কই পিরিত করি লাপ্পানকি আর খাইল্লা থাও গই। রাত কিছুটা বাড়ার সাথে সাথে সুর বদলে গিয়ে বেজে উঠেছে ডিজের ধামাকা গান। বিশাল এলইডি স্ক্রিনের সামনে শুরু হলো বর কনে পক্ষের তরুণ তরুণীদের ডান্স পারফরমেন্স। ডান্স ফ্লোরের চারপাশে থেকে নিয়ন আলো আর লেজার রশ্মি পুরো পরিবেশকে এক আধুনিক ও উৎসবমুখর রূপ দিল। একদিকে চলছে গান নাচ, অন্যদিকে অভিজাত অতিথিদের মৃদু হাসির শব্দ আর ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। জনগণের পিটুনি খেয়ে এসেছে আজ আজমল শিকদারের দলের লোকজন। এহেন কথায় কেসে উঠল কাদের চৌধুরী। বিস্ময়ে চোখজোড়া যেন বেরিয়ে আসবে। উনার দৃষ্টি খেয়ে মৃদু হাসলেন অপর ব্যক্তি। বললেন, দলের কয়েকজন ছেলে নাকি এক মেয়েকে ইফটিজিং করেছে। আজ সে এলাকায় গিয়েছে ভোট চাইতে, কিন্তু সব কপাল, গণপিটুনি খেয়ে এসেছে লাফাঙ্গাগুলো। ওনার কথায় চোখ মুখ অন্ধকার হলো দুজনের। এমন হলে তারা কোনো রকম ক্ষমতায় যেতে পারবে না, আর ব্যবসার এমনিতেই লালবাতি জ্বলছে। একজন বললেন, এখন উপায় কি? লোকটা এহেন প্রশ্নে হাসলেন। হাতে ধরা সিগারেট একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। রয়ে সয়ে বলল, আন ক্যারিবিয়ান। কে সে? ফরাজি বাড়ির শুভাকাঙ্ক্ষী আব্বাস ফরাজির ছেলে। আমার ছেলে আন ক্যারিবিয়ান। আব্বাস ফরাজির কথা শুনে যেন অবাক হতে ভুলল তারা। এতক্ষণে বুঝতে পেরেছে আন ক্যারিবিয়ান কে, কিন্তু কখনো তাকে সামনাসামনি দেখেনি। সেই আন ক্যারিবিয়ান কিনা আব্বাস ফরাজির ছেলে, ফরাজি বাড়ির ছেলে। কিন্তু কে সে? রাতের শেষ প্রহরটা ধীরে ধীরে গুটিয়ে নিয়েছে নিজেকে। আকাশের কালচে নীল রং ফিকে হয়ে একসময় দুধসাদা আলোয় ভরে উঠতে শুরু করলো চারপাশ। দূরের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজান। নরম শান্ত একটা ডাক, যেন পুরো পৃথিবীকে নতুন করে জাগিয়ে তুলছে। জানালার কাছে জমে থাকা রাতের শিশিরে সকালের আলো পড়ে ছোট ছোট মুক্তোর মতো ঝিলমিল করছে। সাদা পর্দাগুলো হালকা বাতাসে আস্তে আস্তে দুলছে, যেন রাতের ক্লান্তি ঝেড়ে ফেলে সকলকে স্বাগত জানাচ্ছে। বাইরে গাছের পাতায় জমে থাকা পানি টুপটুপ করে নিচে পড়ছে। ভেজা মাটির গন্ধে চারপাশটা আরো কেমন লাগছে। রাস্তাগুলো ধীরে ধীরে জেগে উঠেছে। পাখিরা বিদ্যুতের তারে বসে একসাথে ডাকছে, যেন তারা সবার আগে সকালটাকে চিনে ফেলেছে। ঘরের ভেতরেও রাতের আবেশ আর নেই। টেবিলের ওপর ছড়িয়ে থাকা বউয়ের কাঁচা হলুদ শাড়ির ওপর সকালের আলো এসে পড়েছে। গোলাপের পাপড়িগুলো একটু শুকিয়ে গেলেও তাদের গন্ধ এখনো ঘর জুড়ে রয়ে গেছে। খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে মনে হচ্ছে দীর্ঘ অন্ধকারের পর অবশেষে সবকিছু আবার নতুন করে শুরু হতে যাচ্ছে, বা কারো জীবন শেষ হতে যাচ্ছে। নতুন সূর্যাস্ত আজ যেন কেমন ফিকে লাগছে। চারপাশে কাকের ডাক শুধু হতে ভেসে আসছে। কুকুরের ডাক, কেমন আহাজারি করছে কুকুরগুলো, যেন কিছুর ইঙ্গিত দিচ্ছে তারা। সারা রাত ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর পুরো বিয়েবাড়ি এখন এক নিঝুম পৌরী।
মাইকের কান ফাটানো আওয়াজ আর ধোঁয়া ওঠা ফুলের সুবাস মিলিয়ে গিয়ে চারদিকে এখন এক অদ্ভুত বিষণ্ণ শান্ত পরিবেশ। ডেকোরেটরের কুঁচকে যাওয়া রঙিন কার্পেট, উল্টে পড়ে থাকা প্লাস্টিকের চেয়ার আর মঞ্চে ঝুলে থাকা বাসি গাঁদা ফুলের গন্ধ মিলেমিশে একাকার। মরিচবাতিগুলো তখনও জ্বলছে, তবে ভোরের আবছা আলোয় সেগুলোর উজ্জ্বলতা ম্লান দেখাচ্ছে। পুরো বাড়ির মানুষ এখন ক্লান্তি চরম সীমায় পৌঁছে ঘুমে বিভোর। কাজিন মহলের ছেলেরা বসার ঘরের মেঝেতেই ঝটকা পাকিয়ে কোলবালিশ জড়িয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। ভেতরের ঘরগুলোতে খাটের মধ্যে গাদাগাদি করে মায়েরা চাচাচাচিরা অচেতন হয়ে পড়ে আছেন। কেউ কারো খোঁজ নেওয়ার মতো অবস্থায় নেই, যেন পুরো বাড়িতে এক জাদুকরী ঘুমের মায়া ছড়িয়ে পড়েছে। মিমের রুমে উষা, মাইশা, রাফসা এবং মিমের ফুফাতো বোন ঘুমিয়েছে। সারা রাত পার করে ভোরের দিকে শুয়েছে তারা। তাদের মধ্যে সর্বপ্রথম ঘুম ভেঙে গেল রাফসার। গানের অতিরিক্ত আওয়াজ এবং বেশিক্ষণ জেগে থাকার দরুন তার মাথা ধরে আছে। ধীর গতিতে উঠে বসল বিছানায়। মাথা ঘুরছে বেশ। ফ্রেশ হতে বেড থেকে নামতেই কারো পায়ের সাথে পা বাঁধল। তড়িঘড়ি করে সরে দাঁড়ায় রাফসা। নিচে কে শুয়ে আছে দেখার জন্য তাকাতেই আঁতকে উঠল। মিম শুয়ে আছে মেঝেতে। বেডে তাকিয়ে দেখল উষা, মাইশা এবং মিমের ফুফাতো বোন শুয়ে আছে। জায়গা যথেষ্ট আছে, তাহলে এখানে কেন শুয়েছে? মাথায় একটা চাপ দিতে মনে পড়ল, ভোরের শেষে শোয়ার পর মিম ফিস ফিস করে কথা বলছিল। এক প্রকার বিরক্ত হয়ে মাইশা নিচে নামিয়ে দেয় মিমকে। তারপরও কোনো দ্বিধা করেনি। হালকা কাঁথা মেঝেতে বিছিয়ে শুয়ে শুয়ে কথা বলছিল জিহাদের সাথে। রাফসাও আর দাঁড়ালো না, ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। মিনিট 5 বাদে বেরিয়ে এলো রাফসা। চোখে মুখে পানির বিন্দু বিন্দু কণা। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নিচে গুটি কয়েক জন মানুষ দেখা যাচ্ছে। বারান্দায় কিছুক্ষণ থেকে রুমে চলে আসে। লম্বা চুলগুলো আশ্রে ক্লিপ দিয়ে আটকে নিল। তারপর গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। হাঁটতে হাঁটতে একটা দরজার সামনে এসে দাঁড়ালো। ধাক্কা মেরে বুঝলো ভেতর থেকে লক করে রাখা। বিরক্ত হলো বেশ। রাফসা এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করলো না। ফের ছুটল ঘরের দিকে। বালিশের নিচ থেকে ফোন বের করে ফোন লাগালো কাঙ্ক্ষিত নাম্বারে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। রাফসা তাকে কোনো কথা বলার সুযোগ দিলই না। গড়গড় করে বলল, কোথায় আপনি? এখনো ঘুমাচ্ছেন? তাড়াতাড়ি দরজা খুলে বের হয়ে আসেন। 5 মিনিট দিলাম। ওপাশ থেকে উদ্যানের গভীর ঘুম এতক্ষণে উবে গেছে। অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? কোনো প্রবলেম? হ্যাঁ, আমার খিদে পেয়েছে প্রচুর। তাড়াতাড়ি বের হয়ে আসলো। ওকে, ওয়েট কর একটু, আসছি। ওপাশ থেকে খট করে ফোন কেটে গেল। উদ্যান পুরো কথাটা শেষ করতে পারল না। তার আগেই রাফসা ফোন বিচ্ছিন্ন করেছে। উদ্যান মাথা ঘামায়নি আর। আদেশ যেহেতু দিয়েছে, আর শুয়ে থাকা যাবে না। উঠে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে আসে। হুডি পরে পকেটে ওখানেই চুপ ঢুকাতেই একটা কণ্ঠ ভেসে এলো, কোথায় যাচ্ছ ভাইয়া? হসপিটালে। উদ্যান কথাটা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো। মাহিন ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। চোখ জোড়া বেশ ছোট এবং লাল হয়ে আছে। উদ্যান স্বাভাবিকভাবেই গম্ভীর গলায় বলল, নো, কাজ আছে একটু। তারপর আর দাঁড়ালো না, বেরিয়ে গেল রুম থেকে। মাহিন ফের ঘুমে তলিয়ে গেল। উদ্যান সিঁড়ির কাছে আসতেই দেখল রাফসা নামছে সিঁড়ি বেয়ে। প্রায় অর্ধেক সিঁড়িতে আছে সে। খুব ধীর পা ফেলছে, যেন সিঁড়ি ব্যথা পাবে। গম্ভীর মানবের মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল। বড় বড় পা ফেলে ধরল রাফসাকে। এইদিকে এত জোরে কারো পায়ের শব্দ শুনে পেছনে ফিরে তাকাতেই চাইল রাফসা, তবে তা ফুরসত করতে পারল না। আরও এক জোড়া হাত বন্দী হলো মেয়েলি বাঁকানো কোমরের মাঝে। রাফসা হতভম্ব হয়ে তাকালো, চোখে ভয়ের হানা। তবে অপর পাশের ব্যক্তিকে দেখে নিমিষেই ভয় কেটে গেল। ড্রয়িং রুমে
সম্পূর্ণ ফাঁকা। মহিলারা বোধহয় কেউই ওঠেনি এখনো। কি খাবেন মিসেস? উদ্যানের সাথে তাল মিলিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে রাফসা বলল, কিছু খেতে ইচ্ছে করছে না, আবার পেটে প্রচণ্ড খিদে। কি করা যায় এখন? রাফসার কথায় উদ্যান কিছু বলল না। এক হাত দিয়ে কোলে তুলে ফেলল মুহূর্তেই। হঠাৎ কাণ্ডে ভড়কে গেল রাফসা। দুই হাত পেঁচিয়ে জড়িয়ে ধরল স্বামীর গলা। উদ্যান সোজা কিচেনে ঢুকে রাফসাকে কোল থেকে নামিয়ে ক্যাবিনেটের উপর থেকে বসিয়ে দিল। ভ্রু কুঁচকে তাকায়, চোখ ছোট ছোট করে বলল, এ কি, রান্নাঘরে এসেছেন কেন আপনি? উদ্যান ঘাড় ঘুরিয়ে দেখে রাফসা তার দিকে তাকিয়ে আছে। জিভ দিয়ে গাল ঠেলল সজোরে। ভ্রু নাচিয়ে গম্ভীর গলায় বলল, বসে থাক, খিদে লেগেছে না? রাফসা মুখ বাঁকিয়ে বসে রইল। কিচেনে পাওয়া গেল গায়ে হলুদের বেশ খানিকটা বিরিয়ানি। উদ্যান সেগুলো রেখে পুরো রান্নাঘর খুঁজে নুডলস পেল। রাফসা শুধু তাকিয়ে উদ্যানের কর্মকাণ্ড দেখছে। নুডলসের প্যাকেট ছিঁড়তে দেখে হালকা চেঁচিয়ে উঠল, এই, এটা ছিঁড়ছেন কেন? বিরিয়ানি গরম করে দিলেই হয়ে যাবে। উদ্যান পাত্তা দিল না। 2 প্যাকেট নুডলসের প্যাকেট ছিঁড়ে রেখে দিল। গরম পানি বসিয়ে রাফসার কাছে এসে দাঁড়িয়ে 2 হাত রেখে গম্ভীর গলায় বলল, ইউ নো না, আই ডোন্ট লাইক লেট ওভার ফুড। ইয়েস। তাই বলে কি এখন আপনি রান্না করবেন? কেউ দেখে ফেললে কি হবে? উদ্যান হুট করেই রাফসার গলদেশে মুখ ডোবালো। নিমিষেই জমে যায় রাফসা। স্তব্ধতায় বুকের ভেতর অবাধ্য হৃদয় স্পন্দন থমকে দাঁড়ায় যেন। সামনের দিকে দৃষ্টি স্থির তার। শরীরটা অসাড় হয়ে ভেঙে আসছে। এইদিকে সামনে দাঁড়ানো পুরুষের ছোঁয়া অবাধ্য থেকে গুরুতর অবাধ্য হয়ে উঠেছে। শুকনো অদরখানা রাফসার গ্রীবাদেশে হন্যে হয়ে ছুটছে। প্রতিটা লোমকূপ বন্ধ হয়ে গেল যেন। মুখ দিয়ে আওয়াজ বের করার শক্তিটুকু নেই রাফসার। অবাধ্য ছোঁয়া ক্ষণে বাড়ছেই। মুহূর্তির ন্যায় স্থির হয়ে আছে রমণী। উষ্ণ ছোঁয়াটা গলা ছড়িয়ে বুকে নেমে আসতেই ভয়ে চোখজোড়া বন্ধ করে নেয় রাফসা। কাঁপা কাঁপা হাতে ঠেলে সরাতে চায় উদ্যানকে। দূরে সরুন, কেউ দেখে ফেলবে। উদ্যান কিছু বলল না। ধীরে ধীরে অদরখানা গলায় হালকা করে চেপে ধরে হিসিয়ে বলল, সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। রাফসা কাঁপছে অনবরত। উদ্যান তা দেখে মুচকি হাসল। 2 হাত দিয়ে কোমর জড়িয়ে হ্যাঁচকা টানে নিজের দিকে টেনে আনল। মুখটা কানের নিচে নিয়ে কণ্ঠে খাদ নামিয়ে ফিসফিস করে বলল, কয়েকদিন আগে এই সরবেন আপনি, নাকি ধাক্কা মারব? হ্যাঁ? গরম গরম নুডলস বানিয়ে বাটিতে নিল। সাথে 1 কাপ কফিও বানালো। ধোয়া ওঠা নুডলসের বাটি সামনে আনতে রাফসা নাক মুখ কুঁচকে বলল, ছাদে চলুন না, এখানে ভালো লাগছে না। হুট করে কেউ চলে আসবে। এই শীতের সকালে ছাদে যেতে হবে না, চুপচাপ হাঁ কর। উদ্যানের গম্ভীর স্বর শুনেও রাফসা দমল না। উল্টো গাল ফুলিয়ে মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। মুখ বাঁকিয়ে বলল, আপনার নুডলস আপনিই খান, আমি ছাদে যাব। কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল উদ্যানের। এই মেয়েটা জ্বালিয়ে মারছে। এই জন্যই প্রথমে কিছু প্রকাশ করেনি, নয়তো এত দিনে মাথায় চড়ে কাঁঠাল ভেঙে খেত। হতাশার শ্বাস ফেলে উদ্যান। সে জানে তার বউটা কত তেড়া, ঘাড়ের রগ বাঁকা। বাধ্য হয়ে চুপচাপ মেনে নিল। ছাদে পা ফেলতেই শীতকালের দমকা হাওয়া ছুটে গেল তাদের দেহের ভাঁজে। সকাল বেশি একটা হয়নি। সময় কেবল সকাল 7টার ঘরে। সারা রাত শেষে ভরে ঘুমিয়ে সকালে এত তাড়াতাড়ি উঠার কথা নয় কারো। ছাদের উপর একটা বড় সাইজের দোলনা বসানো আছে। রাফসা সেখানে গিয়ে বসল। উদ্যান বসতেই ক্যাচ ক্যাচ করে নড়ে উঠল বেশ জোরে দোলনাটা। ইস, কি ভারী আপনি! বসতেই দোলনার সদ্য কীভাবে নড়ে চড়ে উঠল। রাফসার কথায় উদ্যান অদ্ভুত চোখে তাকালো। তারপর চুপচাপ খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে নানা রকম গল্প করছে রাফসা। উদ্যান শুধু শুনেছেই। খাওয়া শেষ হতেই গরম কফিটা তুলে নিয়ে উদ্যান এক চুমুক বসায়। যদিও বা ততটা গরম নেই কফি,
তারপর রাফসার দিকে দিয়ে ইশারা করে খেতে রাফসা বাধ্য মেয়ের মতো কাপটা নিয়ে চুমুক দিল। এভাবেই একবার রাফসা এক চুমুক, আরেকবার উদ্যান এক চুমুক চলতে থাকলো। এক পর্যায়ে কফিটা শেষ হতেই রাফসা আড়মোড়া হয়ে বসল। ভালো লাগছে না। উফ রে, কেন ভালো লাগছে না? এমনি। আচ্ছা একটা গান শোনান না। বউয়ের বায়না ফেলতে পারল না। আগের চেয়ে দ্বিগুণ মায়ায় জড়িয়ে পড়েছে যেন মেয়েটার। উদ্যান খালি গলায় গান ধরল। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। বাঁধন সারা মনটা আমার, শাসন বারণ মানে না তোমার প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানে না। চোখের স্বপ্ন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। সারাটি জীবন ছায়ার মতন আমার পাশে থাকো না, বুকেরই ঘরে যতন করে আমাকে তুমি রাখো না। আমার জীবন তুমি, আমার মতন তুমি, কত আপন তুমি জানা নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। পুরোটা সময় রাফসা উদ্যানের কাঁধে মাথা রেখে গানটা অনুভব করল। প্রতিটা লাইনে কতটা গভীর আবেগ মাখানো। বরাবরই উদ্যানের ভয়েস সুন্দর। গলায় সুর দিলে কোনো কথাই নেই। রাফসার যেন নেশা উদ্যানের এই পুরুষালী কণ্ঠস্বরটা। মন ভালো হয়েছে ম্যাডামের? রাফসা উদ্যানের বুকের কাছে শার্ট আঁকড়ে ধরে বলল, প্লিজ আরেকটা। ফ্রিতে কিছু করি না আমি। উদ্যানের গম্ভীর স্বর শুনে রাফসার ঠোঁট দুটো আলতো করে চুমু খেল উদ্যানের গালে। মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল উদ্যানের। এখন শোনাবেন নাকি রুমে চলে যাব? কোনটা? উদ্যান একটু নীরব থেকে সুর টানার আগেই রাফসা বলল, ওয়েট, আমরা দুজনে মিলে দীপান্বিতা গানটা গাই কেমন? উদ্যান মাথা নাড়ল। রাফসা প্রথমে গেয়ে উঠল, সময় যখন মরুর ঝড়ে এমন হারায় কেমন করে। আমি তখন দুজন দূরে একাকী, সঙ্গী মৌনতা। আকাশ যখন আধার, জীবন এক ফোঁটা জল চেয়েছে মন অবহেলায়। অপমানে পেয়েছি রিক্ত শূন্যতা। এরপর থেকে উদ্যান গেয়ে উঠল, সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে, সে দিশা খুঁজে দীপান্বিতা। গাছের সবুজ পাতায় তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা। তুমি নীল আকাশ আপন করেছ হঠাৎ কোনকালে কে জানে। স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ কোন যে জাদুতে কে জানে। আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালোবেসে সে বিশাল খুঁজেছি একটু ঠাঁই, তাও মেলেনি তা। হঠাৎ যখন ছুটি খেলা মেঘে মেঘে অনেক বেলা, তখন সে ক্লান্তিকালে ধূম্রজালে খুঁজছ যে বৃথা। অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে হাতছানি দিয়ে যে ডাকে। স্মৃতির পাতা নদীর শেষে আকাশ নীলে স্বপ্নগুলো মেলে দিলে, তারা বলে সবাই মিলে দীপান্বিতা। এভাবে পুরো গানটা শেষ করল দুজনে। স্নিগ্ধ শোভন পরিবেশে ঠান্ডা হওয়ার মন মাতানো গান যেন অন্তর জুড়ে গেল দুজনের। খুব মন খারাপ, ওদের লিখলেই মনটা ভালো হয়ে যায় আমার, তাই এইটুকু লিখে নিজেকে শান্তি দিতে চাইলাম। বেশি দিন নেই, অল্প কিছু দিন মাত্র। আপনাদের অনুভূতি প্রকাশ করে যান। বন্ধুরা, আজ এ পর্যন্তই। গল্প কেমন লেগেছে আজকের পর্বটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আগামী পর্ব খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব।